প্রিয় দর্শক, বাংলা ভিউ সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদে জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্প। আগামী একনেক সভায় অনুমোদন পেলে কাজ শুরু হবে জুলাইয়ে। সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার। 27 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন বিচারক। করোনায় সারা দেশে 20 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ছাড়ালো 8000। সিলেটে 24 ঘন্টায় 8 জন করোনা আক্রান্ত শনাক্ত, একই দিনে সুস্থ হলেন 11 জন। যশোরে চুরি হওয়ার 3 দিন পর শিশু উদ্ধার, শ্বশুর পুত্রবধূ আটক। করোনা সংক্রমণ ঠেকাতে লেবাননে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন বৃদ্ধি, বেড়েছে 24 ঘন্টার কারফিউ মেয়াদও। লেবাননে বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু, লাশ রাখা হয়েছে হাসপাতালের হিমাগারে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্প। আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে। অনুমোদন পেলে এ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তাও কেটে যাবে। ইতোমধ্যে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্তের কাজ শেষ হয়েছে। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। অর্থায়ন থাকবে সরকারেরও। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী জুলাইয়ে এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করা নিয়ে পরিকল্পনা বিভাগ থেকে প্রকল্পের বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছিল। তা চূড়ান্ত করে ইতোমধ্যে ডিপিপির চূড়ান্ত খসড়া পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তা অনুমোদনের জন্য একনেকে উঠবে। মন্ত্রণালয় সূত্র জানান, ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনে উন্নীত করতে সড়ক, সেতু, কালভার্ট ও ওভারপাস, আন্ডারপাস, ফুট ওভারব্রিজ নির্মাণ কাজে ব্যয় হবে 16,918 কোটি টাকা। 3 বছর মেয়াদী এ প্রকল্পে অর্থায়ন করছে এডিবি। এ প্রকল্পের জন্য 987 একর জমির অধিগ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের জন্য সরকার আলাদা করে 1,300 কোটি টাকা বরাদ্দ করেছে। সিলেটের ঢাকা মহাসড়কটি 7 জেলার উপর দিয়ে নির্মাণ হবে। এ কারণে প্রতিটি জেলাকে একটি জোন ধরে 7টি প্রস্তাব তৈরি করে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের অর্থায়নের পুরোটাই ব্যয় হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সড়ক বিভাগ জানায়, ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারিতে, কিন্তু নানা জটিলতায় ডিপিপি চূড়ান্ত করতে লম্বা সময় লেগে যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপির তৈরি করা তা একনেকের অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে দফায় দফায় প্রকল্পের বিভিন্ন বিষয়ে আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠায়। অবশেষে সবকিছু ঠিক করে ডিপিপির খসড়া চূড়ান্ত করে একনেকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, প্রকল্পের ডিপিপি ও নকশা আপডেটের কাজ শেষ করে এডিবির কাছে পাঠানো হলে তারা খসড়া ডিপিপির বিষয়ে চূড়ান্ত মতামত দিয়েছে। আশা করা হচ্ছে আগামী একনেক বৈঠকে ডিপিপিটি উত্থাপন করা হবে। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার 4 লেন প্রকল্পে থাকবে মহাসড়কের দুই পাশে 2টি সার্ভিস লেন। নির্মাণ হবে 6টি রেল ওভারপাস। এছাড়া বেশ কিছু আন্ডারপাস থাকবে। মহাসড়কের দুই পাশে দেওয়া হবে বেষ্টনী, যাতে সাধারণ মানুষ, গবাদি পশু সড়কে উঠতে না পারে। একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া সার্ভিস লেনের কোনো যানবাহন যেন মূল সড়কে উঠতে না পারে। ইউটার্ন থাকবে নির্দিষ্ট দূরত্বে। বিশেষ করে বাজার ও আরবান এলাকায় যেখানে জনবসতি আছে সেসব স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে ইউটার্ন। প্রথমবারের মতো দেশের কোনো মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হবে পলিমার মডিফাইড বিটুমিন, যার ফলে সড়ক হবে টেকসই ও দীর্ঘস্থায়ী। প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ার পর প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। মোট 13টি প্যাকেজে প্রকল্পের পূর্ত কাজ সম্পন্ন হবে। আগামী জুলাইয়ে প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশা করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নীত করতে 2013-14 সালে এডিবি প্রথম সমীক্ষা করে। এরপর এ মহাসড়কের কাজ করবে এ নিয়ে নানা জটিলতা তৈরি হলে এডিবি আর বেশি দূর এগোতে পারেনি। শুরুতে এডিবির সঙ্গেই কথা হচ্ছিল সরকারের, কিন্তু এর মধ্যে চীনের অর্থায়নে G2G ভিত্তিতে এ মহাসড়কে 4 লেনে উন্নীত করার জন্য 2017 সালের অক্টোবরে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার। কথা ছিল 2018 সালের প্রথম দিকেই প্রকল্পের কাজ শুরু হবে, কিন্তু চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এ প্রকল্পের জন্য যে ব্যয় প্রস্তাব করেছিল তা সওজ অধিদপ্তরের প্রাক্কলনের চেয়ে প্রায় 42% বেশি, তাই তাদের প্রস্তাবটি মন্ত্রণালয় গ্রহণ করেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি শুরু হলে প্রকল্পটি ঝুলে যায়। এক পর্যায়ে সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেয়। এজন্য ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও সেখান থেকে আরও কিছু সংশোধনী চেয়ে ফেরত পাঠানো হয়। সড়ক বিভাগ তা সুবিন্যস্ত করে ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠায়, কিন্তু প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে যাওয়ার পর তৎকালীন পরিকল্পনা মন্ত্রী প্রকল্পটি অনেক ব্যয়বহুল উল্লেখ করে এর জন্য বাইরের কোনো অর্থায়ন পাওয়া যায় কিনা দেখতে নির্দেশ দেন। এর পরপরই প্রকল্পটি পুরোপুরি ঝুলে যায়। অথচ কথা ছিল সরকারের নিজস্ব অর্থায়নে একাদশ জাতীয় নির্বাচনের আগেই প্রকল্পটির কাজ শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত এর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে আবারও আগ্রহ দেখায় এডিবি। সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনই আদালতে হাজির হননি কোনো সাক্ষী। সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 27 জানুয়ারির ধার্য করেছেন আদালত। রোববার সকাল 11টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হকের আদালতে এ তারিখ নির্ধারণ করা হয়। এ সময় মামলার চার্জশিটভুক্ত 8 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপিপি রাশিদা সাইদা খানম জানান, বাদীপক্ষের আইনজীবী একই আদালতে একসাথে সংঘবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজি মামলার বিচার কাজ শুরুর আবেদন করেন, কিন্তু বিচারক তা খারিজ করে দেন। এর আগে গেল 17 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্য শুরু হয়। আদালতে 24 জানুয়ারি পর্যন্ত সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। এর আগে গত 3 ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে 8 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমানকে প্রধান করে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে জড়িত থাকা এবং অপর 2 জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। গেল বছরের 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আজকে সাক্ষ্য গ্রহণ হলো না। আজকে বাদীপক্ষের উকিল সাহেব একটা পিটিশন দিয়েছেন 344 ধারায় মামলাটা দণ্ডবি ট্রায়াল আর একটা একসঙ্গে ট্রায়াল শুরু করার জন্য, যৌথ বিচারের জন্য। স্যার মামলাটা মানে তাদের পিটিশন নামঞ্জুর করে বিচারের জন্য রেখে দিয়েছেন। সাক্ষীর জন্য ধার্য ছিল, কিন্তু এই সাক্ষী একই মামলায় একই ঘটনায় দুইবার দুই আদালতে সাক্ষী দিলে বিচার বিভ্রাট ঘটবে। ওইখানে যদি আরেকটা রায় হয়ে যায় এটার বিরোধী, তাহলে এটা চরম বিচার বিভ্রাট ঘটবে। এই বিচার বিভ্রাট যাতে না ঘটে সে কারণেই 27-3 ধারা আমি আমার যে দরখাস্তের অনুকূলে হাইকোর্টের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আদালতকে দেখাইছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 16 পুরুষ ও নারী 4 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8023 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সারা দেশের 200টি ল্যাবে 14,478টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,169টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 35,55,558টি। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 473 জনের শরীরে। আর সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা 5,31,799 জনে দাঁড়ালো।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 514 জন। আর এ পর্যন্ত মোট 4,76,413 জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং 18ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। রোববার পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ 6,080 ও নারী 1,943 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 8 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 11 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে আরও 8 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার 4 জন রয়েছেন। এদিন বিভাগের হবিগঞ্জ জেলায় নতুন করে 2 জন ও মৌলভীবাজারে আরও 1 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। একই দিনে সিলেট বিভাগে আরও 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 11 জনই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 15,870 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,439 জন। এছাড়া সুনামগঞ্জে 2,532 জন, হবিগঞ্জে 1,979 জন ও মৌলভীবাজারে 1,920 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 40 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 35 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে 5 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,001 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 272 জন। যশোরের শার্শার বাকআঁচড়া থেকে চুরি হওয়ার 3 দিন পর 24 দিন বয়সী শিশু তাসিনকে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ইনচার্জ বদরুল আলম। এ ঘটনায় এক শ্বশুর ও তার পুত্রবধূকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল কলরুয়া সোনাবাড়িয়া গ্রামের লুথুর গাজী ও তার পুত্রবধূ সালমা খাতুন। গেল 20 জানুয়ারি এনজিও কর্মী পরিচয় দিয়ে এক নারী 30,000 টাকা ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাসিনের মা ও দাদাকে বাকআঁচড়া বাজারে নিয়ে আসে। পরে তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় ওই মহিলা। এক পর্যায়ে কৌশলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। শিশু তাসিন বাকআঁচড়ার আশরাফুলের সন্তান। শার্শা থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ প্রচেষ্টায় শনিবার সন্ধ্যায় কালারুয়া সোনাবাড়িয়া গ্রাম থেকে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। 24 দিন আমার মনে হারিয়ে গেছে, 3 দিন আজকে ফিরে পাইছি। পুলিশ প্রশাসনের অনেক ধন্যবাদ আমার সন্তানটাকে ফিরে দেওয়ার জন্য। অন্তর্বর্তী এলাকায় হওয়ায় এই বিষয়টার প্রতি আমরা খুব গুরুত্বের সাথে কাজ করতেছিলাম। পাশাপাশি আমাদের পিবিআইও এই বিষয়ে কাজ করতেছিল। ওনারা আজকে কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া গ্রাম থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। লেবাননে করোনা সংক্রমণ ঠেকাতে আরও 2 সপ্তাহ বাড়িয়ে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন ও 24 ঘন্টার কারফিউ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হাসান ডিয়াব ও রাষ্ট্রপতি মিশেল আউনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। গেল 7ই জানুয়ারি থেকে লকডাউন দিয়ে নাইট কারফিউ ঘোষণা করে লেবানন সরকার। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে 15ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত 24 ঘন্টা কারফিউ জারি করা হয়। এরপরও করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বৃহস্পতিবার সরকার আরও 2 সপ্তাহের 24 ঘন্টা কারফিউ বৃদ্ধির ঘোষণা দেয়। লেবানন থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানা জানান, লকডাউন বৃদ্ধির খবরে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ কমিউনিটিতে। একদিকে লেবাননের অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রভাবে আয় কমে যাওয়ার ঘর ভাড়া আর খেয়ে পড়ে বেঁচে থাকার সংগ্রামে আছেন প্রবাসীরা। অন্যদিকে করোনার প্রাদুর্ভাব দফায় দফায় লকডাউনের কারণে বেকার জীবন কাটাতে হচ্ছে তাদেরকে। লকডাউনের কারণে যাদের কাজ বন্ধ তাদের বেতনও দিচ্ছেন না মালিকপক্ষ।
অপরদিকে লকডাউনের কারণে পিছিয়ে গেছে দূতাবাসে নিবন্ধনকৃত অবৈধ প্রবাসীদের দেশে ফেরার কার্যক্রম। লেবাননের বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানানো হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের মার্লিয়াস ফারুক মসজিদের পাশে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় হাসপাতালের মর্গে রাখা আছে। পাসপোর্টে পাওয়া তথ্য ওই নারীর নাম দেলোয়ারা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার কালরুয়া উপজেলার বইটার গ্রামের আব্দুল লতিফ সর্দারের মেয়ে। 2014 সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন তিনি। 2 বছর বৈধ থাকার পর তিনি বৈধতা হারান। স্থানীয়রা জানান, দেলোয়ারা খাতুনের লাশ তার ঘরের মেঝেতে পড়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তার লাশ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।